কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি, ভারতের সর্বদলীয় বৈঠক মতৈক্য, হামলার ঘটনা সাজানো দাবি পাকিস্তানের। দীর্ঘ 6 বছর পর হতে যাচ্ছে ড্যাবের জাতীয় সম্মেলন, বিএনপি পন্থী চিকিৎসকের মধ্যে উৎসাহ, 1,500 সদস্যপদ বাতিলে জটিলতা। যারা 5ই আগস্টের পূর্বে দলের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল তারাই আগামী নির্বাচনে ভোটদান করবেন। একটি উৎসবমুখর পরিবেশে যেন এই ঐক্যবদ্ধ ড্যাব এই আসেন, সেই ধরনের নেতৃত্ব যেন আসেন। জনবল সংকটে খুঁড়িয়ে চলছে টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলা হাসপাতাল, বিকল রোগ নির্ণয়ের যন্ত্রপাতি, সেবা না পেয়ে রোগীদের দুর্ভোগ। 7 বছরও শেষ হয়নি জয়পুরহাট শহর থেকে হারাইল পর্যন্ত 4 লেনের কাজ, যানজট আর ধুলোবালিতে নাকাল নগরবাসী। এবং স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, ঘরের মাঠে রায়ো ভায়োকানোকে হারালো 3-0 গোলে। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানের ছোড়া গুলির জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা। এতে বৃহস্পতিবার রাতে উত্তেজনা বিরাজ করে কাশ্মীর সীমান্তে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে 26 জনের প্রাণ যাওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে ভারত পাকিস্তান সম্পর্ক। এর মধ্যে কাশ্মীর সীমান্ত থেকে পাকিস্তান গুলি ছোড়ে, যার জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় নিরাপত্তা বাহিনী। তবে কোনো হতাহত ঘটেনি বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। সীমান্ত উত্তেজনা নিয়ে এখনো মন্তব্য করেনি পাকিস্তান। এর আগে প্রমাণ ছাড়াই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে কঠোর পদক্ষেপ নেয় মোদী সরকার। জবাবে বৃহস্পতিবার পাকিস্তানের নিরাপত্তা বৈঠক শেষে পাল্টা পদক্ষেপের কথা জানায় পাকিস্তান প্রধানমন্ত্রী কার্যালয়। সর্বদলীয় বৈঠক থেকে কাশ্মীর ইস্যুতে একাট্টা থাকার ঘোষণা দিল ভারতের বিভিন্ন রাজনৈতিক দল। সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সেই সঙ্গে এই হামলায় একযোগে তীব্র নিন্দা জানান নেতাকর্মীরা। ভারত ও পাকিস্তানের নেয়া পাল্টাপাল্টি পদক্ষেপে দেশ দুটিকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। নাসরিন আক্তারের রিপোর্ট। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে বন্দুকধারীর হামলার ঘটনায় দুই দেশের চরম উত্তেজনার মধ্যেই সর্বদলীয় বৈঠকে বসে ভারতের সবগুলো রাজনৈতিক দল। এই ইস্যুতে সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে কংগ্রেস, এমন মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সেই সঙ্গে এ হামলার তীব্র নিন্দা জানান তিনি। শুক্রবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগর সফর করার কথা এ নেতার। এ সময় সম্মিলিতভাবে সংযম বজায় রাখার আহ্বান জানান জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। আমরা সমাজের সকল অংশ, বিভিন্ন সম্প্রদায়ের নেতা, ধর্মীয় প্রতিষ্ঠান, যুবক দল, নাগরিক সমাজ ও মিডিয়াকে যে কোনো উস্কানি প্রতিরোধ করে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি। সাংবাদিকের প্রশ্নের জবাবে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে জানান, সরকার কাশ্মীরের শান্তির লক্ষ্যে কাজ করবে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরে আসুক। অঞ্চলটিতে শান্তি বিরাজ করা জরুরি। আমরা একথা সরকারকে জানিয়েছি। কর্তৃপক্ষ বলেছে তারা সংশ্লিষ্ট সকল ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে চলমান টানাপোড়েনের মধ্যেই সিন্ধু চুক্তি বাতিল বিষয়ে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে দিল্লি। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, ইসলামাবাদের সন্দেহ কাশ্মীর হামলা একটি মিথ্যা পতাকা অভিযান ছিল। এদিকে সিন্ধু নদীর পানি সরানোর যে কোনো ভারতীয় প্রচেষ্টা যুদ্ধের পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য পাকিস্তানি কর্মকর্তাদের। ভারত ও পাকিস্তানের নেয়া পাল্টাপাল্টি পদক্ষেপে দেশ দুটিকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার মধ্যরাতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, জাতিসংঘ মহাসচিব প্রতিবেশী দেশ দুটির পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার অন্য প্রসঙ্গ। দীর্ঘ 6 বছর পর হতে যাচ্ছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলন। সম্মেলন ঘিরে বিএনপি পন্থী চিকিৎসকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
পুরনো কমিটি ভেঙে দিয়ে গঠন করা হয়েছে সম্মেলন বাস্তবায়ন কমিটি। তবে আগের সম্মেলনে ১৫০০ আজীবন সদস্য পদ বাতিল, ভুয়া সদস্য বাছাই সহ বিভিন্ন বিষয়ে দেখা দিয়েছে জটিলতা। তবে সব সমস্যা কাটিয়ে বিএনপি মনা সব চিকিৎসকের সমন্বয়ে দ্রুতই সম্মেলন শেষ করতে চায় বাস্তবায়ন কমিটি। হাসান আল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় সম্মেলন ঘিরে তৎপরতা বেড়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের। ভোটার তালিকা হালনাগাদ করা, প্যানেল চূড়ান্ত সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকরা। ৬ বছর পর গণতান্ত্রিক চর্চায় ফিরছে বিএনপির এই সহযোগী সংগঠনটি। এবার নেতৃত্ব নির্বাচিত হবে সদস্যদের সরাসরি ভোটে। তাই উৎসব মুখর নির্বাচনের একাধিক প্যানেল ঘিরে দেখা দিয়েছে বিভক্তি। ত্রুটিপূর্ণ সদস্য তালিকা নিয়েও আপত্তি করছেন অনেকেই। যে ২৯০০ সামথিং যে ভোটার লিস্ট, এখানে কিছু ডুপ্লিকেশন আছে এবং কিছু ফলস ভোটার আছে। সে পাসই করে নাই ওই ডেটে, স্টুডেন্ট, কিন্তু তার নাম ডাক্তার হিসেবে দিয়ে ভোটার লিস্টে উঠে গেছে। এবারে নির্বাচন সব সদস্যদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক করার দাবি জানান ড্যাব সদস্যরা। ২৫০ যে লাইভ মেম্বার ছিল সেখান থেকে ১৫৩১ জন বাদ পড়েছে, তাদেরকে এখানে এই ভোটার তালিকায় সংযুক্ত করে তারপরেই এই নির্বাচন হতে হবে। ঐক্যবদ্ধ আমরা ছিলাম, ঐক্যবদ্ধ আছি, সামনে আরো ভালোভাবে আমরা কাজ করার সুযোগ পাব। পতিত আওয়ামী লীগের আমলে সদস্যপদ নবায়ন না করা, সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ না রাখা সহ বিভিন্ন কারণে কিছু সদস্যের পদ বাতিল হয় বলে জানান ড্যাবের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি। কারণ বহু লাইভ মেম্বারের কাছে আমাদের ছেলেরা আমরা নিজেরা গিয়েছি যে ভাই আপনার ফর্মটা শুধু আপনি ইনফরমেশনটা আপডেট করে দিবেন, কোনো টাকা লাগবে না। They did not agree with us. সেই কারণে আমাদের চেয়ারম্যানের সাথে আলাপ হওয়ার পরে একটা সিদ্ধান্ত হয়েছে নেতৃবৃন্দের যে যারা ৫ই অগাস্টের পূর্বে দলের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল এবং সদস্যপদ গ্রহণ করেছিল তারাই আগামী নির্বাচনে ভোটদান করবেন। নির্বাচন ঘিরে একাধিক প্যানেল থাকলেও সবাইকে নিয়ে নির্বাচনের প্রস্তুতি হচ্ছে বলে জানান সম্মেলন বাস্তবায়ন কমিটির এই সদস্য। সংগঠনের যারা মেম্বার আছেন তারা তাদের মেম্বারশিপগুলো কি কতটুকু যাচাই বাছাইয়ের কাজ চলছে এই মুহূর্তে। তো সেখানে আমরা আশা করি যে একটি উৎসবমুখর পরিবেশে যেন এই ঐক্যবদ্ধ ড্যাব এই আসেন, সেই ধরনের নেতৃত্ব যেন আসেন। দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে বলেও জানান তিনি। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অবহেলা, অব্যবস্থাপনা, অনিয়ম আর দুর্নীতির কারণে টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলা 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন হয়ে উঠেছে ভোগান্তির আরেক নাম। এ নিয়ে একাধিক অভিযোগের পরও নেওয়া হয়নি কোনো ধরনের পদক্ষেপ। অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে উপজেলা সহ আশেপাশের 3টি উপজেলার মানুষও চিকিৎসা নিতে আসেন। তবে কোটি টাকা ব্যয়ে কেনা যন্ত্রপাতি অকার্যকর অবস্থায় পড়ে আছে। এক্স-রে ফিল্ম না থাকায় সেটি বন্ধ রয়েছে। আল্ট্রাসোনোগ্রাফি মেশিনও ব্যবহার হচ্ছে না। হাসপাতালের সিঁড়ি, মেঝে ও দেয়ালে ময়লা আবর্জনা ও পানের পিকের কারণে জীর্ণ অবস্থা। পুরুষ মহিলা ওয়ার্ডের টয়লেট ব্যবহারের অনুপযোগী, এমনকি অনেক ওয়ার্ডের ফ্যানও বিকল হয়ে রয়েছে। জেনারেটর ব্যবস্থা না থাকায় রাতে বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতালে অন্ধকার হয়ে যায়। অভিযোগ আছে হাসপাতালের কনসালটেন্টরাও আসে না নিয়মিতভাবে। ঘন্টার পর ঘন্টা চিকিৎসকের জন্য অপেক্ষা করলেও ঠিকমতো সেবা পান না রোগীরা। ফলে তাদের বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালগুলোতে। বসে নাই, এখন 10টার দিকে বসে, এখন বসবে না বসবে এটা তো আমরা জানি না। এই ওষুধটা পাওয়া যায় না, হাসপাতালে আসলে মনে করেন যে ফেরত যেতে হয়। তো এখন এগুলো সাপ্লাই না দরকার অত্যন্ত। কিছুদিন খাওয়ার পরে তাহলে তো ওই ফুরা জায়গা ওষুধ, তারপরে এখন ওষুধগুলি আবার আনতে হবে না, তা আনে না। আমার এই বাচ্চা অসুস্থ, খুব শিশু ডাক্তারের কাছে আসছি, তা এখনো আসে নাই। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছেন লোকবল সংকট আছে। আর সিভিল সার্জন জানান বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা চলছে। একটা রোগীর পিছনে কটা করে লোক আসে না, লোক আসে তো সেগুলো অপরিষ্কার হবে না, সে পরিষ্কার করতে হবে না। আমার তো লোক সংকট আছে, আলটা করার তো লোক নেই। আমাদের লোক আছে, ডাক্তারি তো কমে গেছে অনেক। ওষুধ পাচ্ছে না, সেটা তো আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের যেখানে লেখা দরকার লিখতেছি। আমাকে জানাবেন, আমি এটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। সব তো সম্ভব না, সমস্যা অনেক আছে, কম বেশি সব হসপিটালে আছে। আমার লিমিটেশনের মধ্যে যেগুলি আছে এগুলি আমি কভার করার চেষ্টা করবো, যাতে এগুলি মানে
কি করা যায়। দ্রুত হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চান ভুক্তভোগী ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাট শহরের 0 পয়েন্ট থেকে হারাইল 4 লেন সড়ক নির্মাণ কাজ শেষ হয়নি 7 বছরেও। এতে শহরে চরম যানজট ও ধুলোবালির মধ্য দিয়ে চলছে হাজার হাজার মানুষ। এই ভোগান্তির যেন কোনো শেষ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে দ্রুতই কাজ শেষ হবে বলে জানায় সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। রেজাউল করিম রেজার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। জয়পুরহাট শহরের 0 পয়েন্ট থেকে হারাইল পর্যন্ত জয়পুরহাট বগুড়া আঞ্চলিক মহাসড়কের 2.5 কিলোমিটার 4 লেন সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন হয় 2017 সালে। 2018 সালের 30 সেপ্টেম্বর কাজের উদ্বোধন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কথা ছিল 1.5 বছরের মধ্যেই শেষ হবে কাজ। এরপর থেকে নানা জটিলতায় একের পর এক পরিবর্তন হয়েছে ঠিকাদার, তবে 7 বছরেও কাজের কোনো অগ্রগতি নেই। পুরো সড়ক খানাখন্দে ভরপুর। এতে শহরে চরম যানজট ও ধুলোবালির মধ্য দিয়ে চলছে হাজার হাজার মানুষ। যেন ভোগান্তির কোনো শেষই নেই। কাজ বন্ধ। কেন বন্ধ? ড্রেনের নাকি নকশা ত্রুটি হয়েছে। কিভাবে আপনারা নকশা ভুল না সংশোধন কিভাবে করবেন? আমরা চাই আমাদের এই 4 লেন রাস্তাটা কমপ্লিট। আমাদের এই ডিভাইডারটা ছোট দিলে একটু ভালো হতো, কারণ আমরা গাড়ি ঘোড়া নিয়ে যাই, গাড়ি ঘোড়া এই রাস্তাঘাটে গাড়ি ঘুরান যায় না। রোড সাইড আমাদের এটা একখানতে হয়তো 2টা গাড়ি পাস করতে গেলে এই গাড়ির সঙ্গে ওই গাড়ি বসা খাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে দ্রুতই কাজ শেষ হবে বলে জানায় সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। জয়পুরহাটের কিন্তু এই একটা মাত্রই রাস্তা। আমরা আপাতত এটাকে পত্র প্রেরণ করেছি এবং আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি এবং অতি দ্রুতই মন্ত্রণালয় থেকে একটা যৌথ টিম এসে এটার সম্ভবত যাচাই করে তারা ডিজাইনটাকে রিডিজাইন করার জন্য সিদ্ধান্ত দিবে, আমরা আশা করছি। আগামী 30 জুন 2025 পর্যন্ত নির্ধারণ করা আছে। আমরা কাজ 30 জুনের মধ্যেই শেষ করতে পারবো বলে আমরা আশা করতেছি। রাস্তাটি আরো প্রশস্ত করে নির্মাণের দাবি এই ছাত্র নেতার। 24 ফিটের 2 পাশের 2 রাস্তার মাঝখানে যদি 3 ফিটের একটা আইল্যান্ডই দেওয়া হয়, তাহলে সেখানে রাস্তার প্রশস্ততা কতটুকু থাকে? তবে আর কোনো আশ্বাস নয়, দ্রুতই সড়ক নির্মাণ কাজ শেষ হবে এই প্রত্যাশা জয়পুরহাটবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। আসন্ন বর্ষাকে সামনে রেখে এখন থেকেই মশক নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, জানালেন প্রশাসক শাহজাহান মিয়া। বলেন, এবার মশক নিধন অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভবনগুলো আওতায় আসবে। সকালে ধানমন্ডি এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 10 জনের নিয়মিত অভিযানের পাশাপাশি 10টি বিশেষ অভিযান পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় ধানমন্ডি এলাকায় পয় নিষ্কাশন ব্যবস্থা ঢেলে সাজার কথাও বলেন এলজিডি মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। সচেতনতামূলক র্যালিটি ধানমন্ডি লেক থেকে শুরু হয়ে আবার লেকে এসেই শেষ হয়। ঢাকা সিটির আমাদের দক্ষিণ সিটির আওতায় 10টি জোন আছে। 10টি জোনে আমরা 10টা বিশেষ কার্যক্রম নিব এবং আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটাও অব্যাহত থাকবে, কারণ এতে বোঝা যাচ্ছে যে আমাদের কোনো রকম শৈথিল্যতা নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকা শহরকে একটা মাস্টার প্ল্যানের আওতায় আমরা প্রত্যেকটি এরিয়াতে আমরা অ্যাক্টিভেটেড স্ল্যাশের মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতিতে আমাদের এই পয় নিষ্কাশনটা আমরা নিয়ে ট্রিট করে আমরা এটার ব্যবস্থা নিচ্ছি, যেটা আপনারা জানেন দাসেরকান্দিতে আমরা করেছি। এবার জানবো বাজার পরিস্থিতি। সপ্তাহান্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, আপনার কাছে জানতে চাইবো যে বাজারের নিত্য পণ্যের দাম কেমন দেখছেন, কোন কোন পণ্যের দাম বাড়লো, বিস্তারিত জানাবেন। ইশরাত, যেমনটি জানেন রমজানে কিন্তু একদম সব ধরনের ক্রেতারাই কিন্তু স্বস্তিতে ছিল। সেই স্বস্তির জায়গাটা কিছুটা কমলেও আমরা ক্রেতাদের মধ্যে এবং বিক্রেতাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। অনেক ক্রেতারাই আসলে এখন পর্যন্ত যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সন্তুষ্ট জানিয়েছেন। আজকের যে বাজার একটু যদি জানিয়ে রাখি, আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, টমেটো
30 টাকা, পটল 50 থেকে 60 টাকা এবং ভেন্ডি 50 টাকা, শসা 80 টাকা দরে বিক্রি হচ্ছে কেজি দরে। মূলত এই যে কাঁচা বাজার বা সবজির বাজারটা বলা চলে স্থিতিশীল রয়েছে। কয়েকটি পণ্যের দাম হয়তো বেড়েছে। পেঁয়াজের দাম যেটা 40 টাকা ছিল, আজকের বাজারে এটা প্রকার ভেদে এবং স্থান ভেদে, বিশেষ করে পাবনার পেঁয়াজটা বিক্রি হচ্ছে 60 টাকা, ফরিদপুরেরটা বিক্রি হচ্ছে 50-55 টাকা কেজি ধরে। আমরা যদি একজন ক্রেতার সঙ্গে কথা বলি, আজকের বাজারে কেমন দেখছেন, কতটা সন্তুষ্ট আপনারা এই বাজারে? আজকের বাজারে মোটামুটি এখন পর্যন্ত আমার দেখা হয় নাই, তবে যা দেখলাম মোটামুটি ভালো, মোটামুটি বাজার দর কিছুটা সীমিত আছে। আমরা এর আগেও কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারাও যেমনটা জানিয়েছেন যে এই যে পরিস্থিতি মোটামুটি বলা চলে স্বস্তির মধ্যে আছে। কয়েকটি পণ্যের দাম বেড়েছে। আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো। আজকে আপনার এই কাঁচা বাজারের দাম কোনটা কত? আচ্ছা ভাই, এই যে শসা বেচতে 60 টাকা, ভেন্ডি 50 টাকা, বটবটি 60 টাকা, আম বেশি 60 টাকা, পটল 60 টাকা, টমেটো 30 টাকা আছে মোটামুটি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কি বাড়ছে না আগের মতোই আছে? বাড়ছে, কিছু কিছু সবজির দাম বাড়ছে, কিছু কিছু সবজির দাম কমছে। যেমন আপনার ভেন্ডির দাম আগের দাম গত সপ্তাহে 50 টাকা ছিল, এই সপ্তাহে 50 টাকা। শসা ছিল 40 টাকা, এই সপ্তাহে 60 টাকা, এই 10 টাকা 20 টাকা। যেমনটি বলছেন, দাম কিন্তু সরবরাহের উপরে নির্ভর করে কিছু কিছু পণ্যের দাম বাড়ে, কয়েকটি পণ্যের দাম কমছে। এছাড়াও আমরা মুরগির বাজার দেখেছি, গত সপ্তাহে ব্রয়লার বিক্রি হতো 170-80 টাকা, এই সপ্তাহে কিন্তু সেটা 10-15 টাকা কমে 160-65 মধ্যে এসেছে। তো আমরা আসলে আরো অনেকের সঙ্গে কথা বলেছি, মূলত একটি মিশ্র প্রতিক্রিয়া দেখছি বাজার নিয়ে। এ ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। ভোলায় বেড়েছে নিত্যপণ্যের দাম। গেল সপ্তাহের তুলনায় শসা 30 টাকা বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে 70 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজিতে, খাসির মাংস 1200 টাকা কেজি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, আপনি তো বাজারে রয়েছেন, বাজার দর নিয়ে ক্রেতাদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখছেন জানাবেন। ইশরাত, সপ্তাহের ব্যবধানে কিন্তু নিত্যপণ্যের বেশ কিছু পণ্যের দাম আজকে বেড়েছে। আমরা বাজার ঘুরেছি এবং জেনেছি যে পেঁপের দাম কিন্তু বেড়েছে, 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যে পেঁপেরা বিক্রি হতো 40 টাকা। একই সাথে আপনার যে অন্যান্য সবজির দামও কিন্তু আমরা বেড়েছে আমরা জেনেছি, এবং যতটুকু জেনেছি যে শসার দাম অত্যাধিক হারে বেড়েছে। শসা কিন্তু 30 টাকার কেজি, কিন্তু শসা আজকে বিক্রি হচ্ছে কিন্তু 70 টাকা, এবং একই সাথে ডিমের দাম বেড়েছে 5 টাকা। তবে সবচাইতে যে পণ্যের দাম এগিয়ে রয়েছে, মাছ মাংসের দাম কিন্তু অত্যাধিক হারে বেড়েছে। আমরা জেনেছি গরুর মাংস কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে 1200 টাকা, এবং খাসির মাংস গরুর মাংস কেজিতে 750 থেকে 800 টাকা বিক্রি হচ্ছে, তবে খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা। এগুলো আসলে ঈদের আগে কিন্তু দাম ছিল 1000 টাকা, অর্থাৎ ঈদের সময় যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ছিল সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা আসলে এই দরদাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছিলেন যে নিত্যপণ্যের দরদাম যে অবস্থা, এটি আসলে ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে, এবং নিম্ন এবং মধ্যবিত্তরা সেটি কিনতে গিয়ে অনেকটাই হিমশিম খাচ্ছেন, এমনটি আমরা জেনেছি। এবং আমাদেরকে বলা হয়েছে, ক্রেতারা বলছিলেন যে নিয়মিত যদি বাজার মনিটরিং হয় সেক্ষেত্রে নিত্যপণ্যের দরদাম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে, এমনটি আমরা জেনেছি। তবে ব্যবসায়ীরা বলছিলেন যে পরিবহন খরচ বৃদ্ধির ফলে বাধ্য হয়ে তারা ঊর্ধ্বমূল্যে এই পণ্যগুলো বিক্রি করছেন। তো এ ছিল আমার কাছে ছুটির দিনে বাজার দর নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী ছোটন সাহা। তীব্র তাপদাহের পর নোয়াখালীতে টানা 3 দিন থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষেতের পাকা বোরো ধানের। একদিকে জমিতে পানি জমে যাওয়ায় পাকা ধান কাটা সম্ভব হচ্ছে না, অন্যদিকে ক্ষেতে কাটা ধান পচে যাচ্ছে। দাম পড়ে যাওয়ায় বড় ধরনের লোকসানের আশঙ্কায় কৃষক। সহকর্মী মাওলা সুজনের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন।
চলতি মাসের শুরুর দিকে পাকতে শুরু করে বোরো ধান। ধান কাটতেও শুরু করেন কৃষক। ইতোমধ্যে প্রায় 40 ভাগের বেশি ধান কাটা হয়েছে। কিন্তু হঠাৎ করে গত 3 থেকে 4 দিনের বৃষ্টিতে খেতে জমে গেছে পানি। ফলে পাকা ধান নিয়ে বিপাকে কৃষক। এখনো বেশিরভাগ ধান মাঠেই রয়ে গেছে। কয়েকদিন তলিয়ে থাকায় ধানে গজানো শুরু করেছে চারা। ডিসেম্বরের উপরে হয়েছে মন ধান, এখন আমরা বৃষ্টির কারণে লইতে পারতেছি না। বৃষ্টি বন্ধ না হলে তো ধান লইতে পারতেন না। একটা বদিলে 8 হইতে 900 টাকা 1000 টাকা চলে। যা গাড়ি বাড়িতে নিছিলাম এখন শুকাইতে পারতেছি না টানা বৃষ্টির কারণে, বুঝছেন। আমাদের ধানের অবস্থা খুব খারাপ। আমরা কৃষকরা এখন একটা মানে দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা পানির লেভেলে ধান কাটতে পারি না। এখন ওই খানিকান ধরা যায়, আবার খানিকান বৃষ্টি হয়, এই কারণে ধান এখন পানির ভিতরে লয়ে যাইতে আছি। এছাড়া করণীয় আর কিছু নাই। বৃষ্টিতে পাকা ধান ঘরে তুলতে কৃষকরা বিপাকে পড়েছেন স্বীকার করে জেলার কৃষি কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ে কৃষি অফিসাররা বৃষ্টি পরবর্তী ধান ঘরে তুলে ফেলার পরামর্শ দিচ্ছেন। সাময়িক একটা এখন বিপর্যয় বলা যায় যে বৃষ্টির কারণে কৃষক কাটতেছেন না। কৃষককে বিশেষ করে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা সামনেও আছে, 80% কাটলে যাতে দ্রুত গতিতে কেটে বাসায় নিয়ে আসে। মাঠে অনেক সময় কৃষক শুকানোর জন্য রাখে, যাতে না করে। এটা আমাদের উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিসার এবং আমরা জেলা থেকে এই নির্দেশনা দিয়ে যাচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার 9টি উপজেলায় এবছরের বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,650,000 হেক্টর, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় 4,75,582 মেট্রিক টন। তবে আবাদ হয় 1,04,086 হেক্টর জমিতে। নিউজ ডেস্ক, দেশ টিভি। গ্রীষ্মের প্রখর রোদে এবছর আমের গুটি ঝরছে। চৈত্র ও বৈশাখে রাজশাহীর সব এলাকায় কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় চিন্তার ভাঁজ চাষিদের কপালে। আবার যেসব এলাকায় বৃষ্টি হয়েছে সেখানে গুটি টিকলেও সামনের দিনগুলোতে কাল বৈশাখী নিয়ে শঙ্কা তাদের। ফলে গাছে গুটি টেকানোই এখন বড় চ্যালেঞ্জ। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীতে এবার বড় গাছে আমের দেখা কম মিলছে, ভালো করালি দেখা মিলছে ছোট গাছে। বাগানের আম পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আম চাষিরা। শুরুতেই গাছে মুকুল কম আসা আর খরাই গুটি ঝরে পড়াই খানিকটা দুশ্চিন্তার ছাপ তাদের কপালে। এবার বড় গাছ থেকে ছোট গাছে গুটি বেশি ছিল, এই জন্য গুটিগুলো আপনার হচ্ছে যে ছোট গাছেই অধিক পরিমাণ আম আসছে আর বড় গাছ আসে নাই। আবহাওয়ার পরিবর্তনের কারণে বৃষ্টি কম, এই জন্য আপনার গুটিগুলো কম টিকছে। মুকুল কমের কারণে আমও কমে বাড়ে, আর আবহাওয়াটা খুব খারাপ, ওয়েদার যদি ভালো হতো তাহলে আমটা ভালো হতো। আশা করছি যে আমাদের গাছে ভালোই ফলন হবে, গুটি অনুযায়ী ভালো ফলন হবে। এখন পর্যন্ত আশা করা যায়, ঝড় যেহেতু হয়নি। চাষিরা বলছেন বাগানের 50 ভাগ গাছে এবার গুটি এসেছে, তা ধরে রাখতে চেষ্টা চালাচ্ছেন তারা। বিদেশে রপ্তানির প্রস্তুতি হিসেবে চলছে ব্যাগিং। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে আমের ভালো ফলন মিলবে আশা তাদের। আশাবাদী যে আমের দাম একটু বৃদ্ধি পাওয়ার আশাতে আছি। বিভিন্ন রকমের পোকামাকড় জন্য আঘাত হানতে না পারে, এই জন্য পলিব্যাগটা করা। বিদেশে যাচ্ছে 6টা দেশে ইনপুট করা আছে আম, যার কারণে আমরা বানলে সৌন্দর্য ভালো হয় আর আমরা জীবাণুমুক্ত। ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, তীব্র খরায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত গাছে যে পরিমাণ গুটি আছে তার একটি অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে কালবৈশাখীতে। গুটি টিকিয়ে রাখতে দ্রুত ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে ও গাছের গোড়ায় পানি সেচ দিতে হবে। যেসব এলাকায় ইতিমধ্যে বৃষ্টিপাত সংগঠিত হয় নাই সেখানে এখনও কিন্তু এই সেচ প্রদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। 15 দিন অন্তর অন্তর এই আম পাড়া অর্থাৎ আম হারভেস্ট করার 20 থেকে 25 দিন আগে এই সেচ কার্যক্রম বন্ধ করতে হবে। রাজশাহীতে এবার 19,600 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন, যা গত বছরের সমান। এবারও এই অঞ্চলের আম দেশের বাজারের পাশাপাশি বিদেশে রপ্তানির সুযোগ পাবে বলে আশা চাষিদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।